বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আরআরবি এনটিপিসি 2024 যে এক্সামটা আসতে চলেছে তার যে ফর্ম ফিল আপ এবং তার এক্সাম প্যাটার্ন, বুক লিস্ট, কাট আপ এই ওরিয়েন্টেড তোমাদের সাথে আজকের এই ক্লাসে ডিসকাস করব। দেখো, ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদের বলবো যে আরআরবি এনটিপিসি যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে সেখানে নাম্বার অফ রিক্রুটমেন্ট 8,000 প্লাস রয়েছে, রাইট? এবার দেখো, এনটিপিসি যে এক্সামটা হচ্ছে এখানে এইচএস লেভেল, গ্র্যাজুয়েট লেভেল বোথ এখানে কিন্তু রয়েছে। তো আমি তোমাদের সাথে আজ যে বিষয়টা মূল এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো, এই এনটিপিসির ডিটেলস তোমাদের আমি বোঝাবো এই ক্লাসটাতে। এনটিপিসি যে এক্সামটা হবে এখানে দেখো, ফর্ম ফিল আপ করার আগে তোমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো জেনে থাকা অত্যন্ত আবশ্যক। ফর্ম ফিল আপের আগে তোমার এগুলো জানা খুব দরকার। দেখো, আমি তোমাদের ফার্স্টে যেটা বলবো যে এই এনটিপিসি এক্সামে জোন সিস্টেমটা কিন্তু রয়েছে, রাইট? এবার এই রেলের এক্সামে জোনটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কেন বলো তো? কারণ এখানে এই জোন ওয়াইজ কাট আপ কিন্তু এক্সামে দেওয়া হয়। আমি তোমাদের কিছু জোন দেখাবো। তোমরা যারা পিডিএফটা ডাউনলোড করেছো গুগল থেকে তারা জানবে যে বিভিন্ন জোন দেওয়া হয়েছে, রাইট? সেখানে নাম্বার অফ রিক্রুটমেন্ট দেওয়া আছে। আমি তোমাদের সাথে কিছু জায়গার নাম তুলে ধরেছি, সেখানে কত নাম্বার অফ রিক্রুটমেন্ট আছে আমি তোমাদের সেটা দেখাবো। দেখো, ফার্স্ট অফ অল কলকাতা যদি তুমি লক্ষ্য রাখো, এই যে কলকাতা, দেখো এখানে 1382 এটা কিন্তু নাম্বার অফ রিক্রুটমেন্ট রয়েছে কলকাতা জোনে, রাইট? দেখো, যদি বলি মালদা, সেখানে কিন্তু 198টা রিক্রুটমেন্ট রয়েছে এনটিপিসির। শিলিগুড়িতে রয়েছে 40টা, ভুবনেশ্বরে রয়েছে 758টা, গুয়াহাটি যেটা আসাম সেখানে রয়েছে 516টা, আর চেন্নাই রয়েছে 436টা। এখানে যদি আসো, দেখো এখানে বিলাসপুরে রয়েছে 649টা, ভোপালে রয়েছে 155টা, আহমেদাবাদ যেটা গুজরাট সেখানে রয়েছে 516টা, আর কেরালা তিরুবনন্তপুরম যেখানে তোমার রয়েছে 174টা। আমি কটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা কিন্তু প্রথমেই কি করে, ফর্ম ফিল আপের সময় ওয়েস্ট বেঙ্গল যে জায়গাগুলো রয়েছে তারা সেই জায়গাটা হিট করা টার্গেটে থাকে, তাই তো? তাহলে যখন সে কলকাতা দেখবে এবং নাম্বার অফ রিক্রুটমেন্টটা দেখবে যে সব থেকে হাইয়েস্ট রয়েছে কলকাতাতেই, অর্থাৎ 1382, এটাই হাইয়েস্ট জোন, এখানে হাইয়েস্ট নাম্বার অফ রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তারা অনেকেই কি করে এই জায়গাটা হিট করে দেয়। বাট আমি তোমাদের বলবো যে তোমরা নিজেদের মতন ফর্ম ফিল আপ করো, বাট তার আগে তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখো। কীরকম? সাপোজ তোমাকে আমি যদি এখন বলি যে কলকাতায় ধরো নাম্বার অফ রিক্রুটমেন্ট অনেক বেশি রয়েছে, রাইট? এখানে কাট আপ তুমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখো, দেখবে সব থেকে হয়তো হাইয়েস্ট কাট আপটা এই জোনেই গিয়েছে, রাইট? এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন দেখবে যে এই জায়গাটায় সব থেকে বেশি আমাদের রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে, তখন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যায় এই জায়গাটাতে। বুঝতে পারছো? এখানটাতে প্রচুর পরিমাণে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে এই কলকাতা জোনে, রাইট? সেকেন্ড তুমি যদি জায়গাটা দেখো, সেটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর। এই জায়গাটায় কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়, রাইট? দেখো এখানে 758টা তোমার কিন্তু এখানে টোটাল নাম্বার অফ রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে, রাইট? তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, কলকাতা আর ভুবনেশ্বর এই জায়গাগুলোকে টার্গেটে রাখবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, যখন কলকাতা আর এই ভুবনেশ্বর এই জায়গাগুলোতে রিক্রুটমেন্টটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, তখন এই জায়গাগুলোতে নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি পরিমাণে অ্যাপিয়ার করবে। বোঝা গেল? যে জায়গাতে নাম্বার অফ স্টুডেন্ট আবার বেড়ে যাবে তুলনামূলক, সেই জায়গাটায় কম্পিটিশনটাও কিন্তু হাই হয়ে যাবে। বোঝাতে পারলাম? আবার তুমি যদি এই জায়গাটা দেখো যে শিলিগুড়ি, দেখো শিলিগুড়িতে নাম্বার অফ রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে মাত্র 40টা, রাইট? এবার এই যে 40টা রিক্রুটমেন্ট আছে, এটা কিন্তু টোটাল আলাদা আলাদা পোস্টগুলো টোটাল মিলিয়ে কিন্তু এখানে 40টা আছে। বোঝা গেল? এবার ধরো এই জায়গাটায় 40টা সিট দেখে অনেক স্টুডেন্ট এখানে হয়তো কম অ্যাপ্লাই করবে ফর্মটা, বাট যখন যেখানে কম অ্যাপ্লাই হবে ফর্ম, সেই জায়গাতে কম্পিটিশনটাও কিন্তু কম থাকে। এটা বুঝো একটু। তোমার নিজের ফর্ম তুমি নিজের মতন ফিল আপ করো, বাট আমি তোমাদের একটা জাজমেন্ট দেবো। যদি তোমাদের মনে হয় যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, দেন করো, আদারওয়াইজ নিজেদের মতোই করো। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখো, ঠিক আছে? দেখো চেন্নাইতে আছে কত, 436টা,
গুয়াহাটিতে আছে কটা? 516টা। এবার ম্যাক্সিমাম সবাই কি করে যে কাছাকাছি কোন জায়গাগুলো আছে তারা সেই জায়গাগুলোকে টার্গেট রাখে, তাই তো? কারণ বেশি বাইরে যাব না, কাছের মধ্যেই থাকবো, রাইট? এবার আসবো তোমাদের সাথে মেন টপিকটা নিয়ে, এই জোন ওরিয়েন্টেড। দেখো আরপিএফ যে পরীক্ষাটা এর আগে যখন হয়েছিল 2018-তে, সেখানে 120 নাম্বারের মধ্যে কোনো একটা জোনে গিয়েছিল 117, আবার কোনো একটা জোনে গিয়েছিল 67 বা 68, বুঝতে পারছো? বাট তুমি যদি এনটিপিসির কাট অফ দেখো প্রিভিয়াস ইয়ার, তাহলে তুমি যেটা সব থেকে হাইয়েস্ট কাট অফ যে জোনে গেছে, তোমাকে সেই জায়গাটা আমি বলবো একবার লক্ষ্য রাখো। সাপোজ ধরো তুমি দেখলে যে কলকাতাতে সব থেকে বেশি হাইয়েস্ট কাট অফ গেছে না, কত গিয়েছে? সাপোজ ধরো সেখানে হয়তো গিয়েছে যে 85% নিয়ার অ্যাবাউট, রাইট? অ্যাপ্রক্স ধরো 85%। তুমি দেখলে যে এনটিপিসিতে এর থেকে বেশি কিন্তু কাট অফ ওঠেনি, রাইট? তাহলে তুমি যখন এই জায়গাটাকে বুঝতে পারবে যে এনটিপিসিতে 85% হাইয়েস্ট কাট অফ যাচ্ছে, তাহলে আমাকে এই রেঞ্জের থেকে একটু বেশি টার্গেট রাখা উচিত, বলা হয়। তো তোমাকে এই সমস্ত জোন দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তুমি নিজের মতন জায়গাটাকে পছন্দ করো। বাট তোমার যদি টার্গেট হয়ে থাকে প্রিলিমস এক্সাম ক্র্যাক করার, তাহলে তুমি এগুলো নিয়ে কিন্তু না অনেক বেশি চিন্তাভাবনা করতে পারবে। অনেক চিন্তাভাবনা তুমি করবে যদি তোমার প্রিলিমসটাই টার্গেট হয়ে থাকে। বাট তোমার টার্গেট যদি এই জায়গাটা হয়ে থাকে যে আরআরবি এনটিপিসি, তাহলে কিন্তু তোমার এগুলো কোনো প্রবলেমই করবে না। তুমি যেখানেই সিলেক্ট করো না কেন, তোমার মেন টার্গেট থাকবে আরআরবি এনটিপিসিতে তোমাকে সিলেকশন নিতে হবে। তার জন্য তোমাকে ভালো মার্কস ক্যারি করতে হবে। বোঝা গেল? তো এই জোনগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, পিডিএফটা ডাউনলোড করবে, দেন তোমরা দেখে নেবে, দেন তোমরা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। বোঝা গেল? সেকেন্ড যে স্টেপটাই আসবো, সেখানে আমি তোমাদের বলবো যে নেম অফ পোস্ট এনটিপিসিতে কী কী দেওয়া আছে। দেখো অনেকগুলো পোস্ট আছে, আমি তোমাদের কিছু বলার চেষ্টা করব। যেমন ধরো চিফ কমার্শিয়াল টিকিট, তারপর তোমার এদিকে সুপারভাইজার হয়, স্টেশন মাস্টার হয়, তারপর গুডস ট্রেন যেটা ম্যানেজার হয়, তারপর তোমার টাইপিস্ট হয় যেটা অ্যাকাউন্টসের, সিনিয়র ক্লার্ক হয়। তো এই সমস্ত পোস্টগুলো কিন্তু এনটিপিসির মধ্যে ইনক্লুড রয়েছে। এবার তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে নাম্বার অফ রিক্রুটমেন্ট তুমি দেখবে, দেন এই জায়গাটাও একটু ভালো করে লক্ষ্য রাখবে, এই নেম অফ পোস্টটা, রাইট? থার্ড যে পোর্শনটা আসবো সেটা হচ্ছে এক্সামটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। দেখো প্রথম যে পরীক্ষাটা হবে সেটা আমরা বলবো প্রিলিমস এক্সাম, রাইট? এই প্রিলিমস এক্সামটা যেটা হয় এখানে 3টে সাবজেক্ট কিন্তু ইনক্লুড থাকে, রাইট? দেখো একটা থাকবে ম্যাথ, রিজনিং যেটা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, আর একটা হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ জেনারেল স্টাডিজ এখান থেকে থাকে 40টা প্রশ্ন, রিজনিং থাকে 30টা প্রশ্ন, আর ম্যাথামেটিক্স থেকে থাকে 30টা প্রশ্ন। টোটাল তাহলে কত নাম্বার? বলবে 100 নাম্বারের পরীক্ষা, এবং টাইমটা দেওয়া থাকে 90 মিনিট। 90 মিনিট মানে যেটা হচ্ছে 1.5 ঘন্টা। পরীক্ষাটা কি মোডে হয়? পরীক্ষার হয় সিবিটি মোড, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, রাইট? এর জন্য তোমাকে 90 মিনিট টাইম দেওয়া হবে, এবং 100টা প্রশ্ন তোমার কাছে থাকবে, যেখানে ম্যাথ 30, রিজনিং 30, জিকের থেকে 40টা প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 করে, তাই নাম্বার হচ্ছে 100। বোঝা গেল? এখানে যারা পরীক্ষায় অ্যাপিয়ার করবে, এখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করে ফর্ম, তারা সবাই এখানে পরীক্ষা দিতে আসে, রাইট? এবারে এখানে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তারা যে এক্সামটা অ্যাটেন্ড করছে, এখান থেকে কিন্তু 15 গুণ স্টুডেন্ট, অর্থাৎ যেখানে যত রিক্রুটমেন্ট তার 15 গুণ স্টুডেন্টকে কিন্তু মেন এক্সামে ডাকা হবে। বোঝা গেল? প্রিলিমস এক্সামটা যারা দিচ্ছে, যে জন পোস্টে অ্যাপ্লাই করছে, যেখানে যত নাম্বার অফ রিক্রুটমেন্ট জোনে রয়েছে, সেই জোন ওয়াইজ 15 গুণ স্টুডেন্টকে ডাকা হবে মেন এক্সামে। বোঝা গেল? এবার দেখো তুমি যখন মেন এক্সামে এসে পৌঁছচ্ছ, তখন তোমার কাছে সাবজেক্টগুলো একই থাকছে। কি বললাম? সাবজেক্টগুলো একই থাকছে। কি কি? ম্যাথ, রিজনিং আর জেনারেল নলেজ। এখানে নাম্বারটা একটু চেঞ্জ হচ্ছে। কীরকম? ম্যাথে আসছে 35, রিজনিংয়ে 35, আর জিকেতে আসছে 50। তাহলে টোটাল 35, 35, 70 আর 50, 120 নাম্বারে তোমার কিন্তু মেন এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। বোঝা গেল? এখানে টাইম কত দেওয়া হচ্ছে? 90 মিনিট, মানে ওই 1.5 ঘন্টায়। কি মোডে পরীক্ষাটা হবে? সিবিটি মোড, মানে কম্পিউটার বেসড টেস্ট। বোঝা গেল? এবার দেখো এই তুমি যে মেন এক্সামে যখন আসছো, এখানে এই যে ম্যাথ, রিজনিং আর জিকে, এই জায়গাটা না পুরো আরপিএফের মতন হয়ে যাচ্ছে। আরপিএফে দেখো 35 নাম্বার ম্যাথ, 35 নাম্বার রিজনিং আর 50টা জিকে, রাইট? এবার তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে মেন বলতে চাইবো, এই প্রিলিমস আর মেন্স তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো,
তাহলে বুঝতে পারবে যে এনটিপিসির যে এক্সামটা হয় তার ওয়েটেজ কেমন, তার পেপার কীরকম স্ট্যান্ডার্ড হয়, কীরকম ম্যাথস, রিজনিং, জিকে এক্সামে আসে। এর জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার দেখতে হবে, রাইট? আমি তোমাদের কিছু বুক লিস্ট বলবো। এবার দেখো, এই জায়গাটায় তুমি যখন আসছো মেন্সে, তোমার এখানেই কিন্তু কাজ শেষ। তোমার কিন্তু এই জায়গাটা কমপ্লিট করার পর তোমার কাজ শেষ। এবার কাদের কাজ বাকি? আরআরবির কাজ বাকি। ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, মেডিকেল করবে, ওগুলো ওদের কাজ, ছেড়ে দাও। তোমার কাজ হচ্ছে শুধু এই জায়গাটা ক্লিয়ার করা আর মেন এক্সামটা ক্লিয়ার করা, ব্যাস। এই দুটো তুমি ক্লিয়ার করো, বাকি আরআরবির দায়িত্ব তোমাকে সিলেকশন দেওয়ার। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, এগুলো এবার আরআরবির দায়িত্ব। তোমার এখানেই কিন্তু কাজ শেষ, রাইট? দেখো, যদি বুক লিস্টে তোমাদের সাথে আসি, তাহলে আমি তোমাদের বলবো যে ম্যাথে দেখো তুমি পাচ্ছ 35, আমি মেনেরটা যদি বলি, রিজনিংয়ে পাচ্ছ 35 এবং জিকে থেকে পাচ্ছ 50, রাইট? তাহলে তোমার কাছে টোটাল কত নাম্বার হচ্ছে? বলবে 120 নাম্বার হচ্ছে। বলো হ্যাঁ। এবার দেখো, ম্যাথ আর রিজনিং এই দুটো জায়গা মিলিয়েই তুমি কিন্তু এখানে 70 নাম্বার পাচ্ছ মেন্সে, রাইট? এই জায়গাটা তুমি যদি ভালো করে টার্গেট রাখতে পারো, তাহলে তোমার এইখানে একটা ম্যাক্সিমাম স্কোর তোমাকে ক্যারি করতে হবে, আর জিকে থেকেও তোমাকে একটা মার্কস ক্যারি করতে হবে। দেন দুটো অ্যাড হয়ে তোমার কিন্তু কাছাকাছি একটা ভালো রেঞ্জে তুমি পৌঁছে যাবে। আমি যদি তোমার সাথে প্রিলিমসের কথা বলি, দেখো এখানে 30 ম্যাথে এবং রিজনিংয়ে 30, তাহলে 30 এবং 30 তুমি 60 নাম্বার পাচ্ছ ম্যাথ আর রিজনিং থেকে। এই ম্যাথ রিজনিংয়ের টাইপটা কিন্তু সেম হয়, প্যাটার্নটা সেম হয়, কিন্তু নাম্বারিং, তারপর তোমার ডাটাগুলোই জাস্ট চেঞ্জ হয়ে যায়। তার জন্য এই জায়গাটা তোমাকে ম্যাক্সিমাম হাইট স্কোর নিয়ে নিতে হবে। বোঝা গেল? জিকে থাকবে 40 নাম্বার, এখান থেকেও তোমাকে একটা স্কোর ক্যারি করতে হবে। দেন তোমার এই যে 100 নাম্বার, এখানে তুমি কাছাকাছি একটা ভালো রেঞ্জে পৌঁছে যাবে এবং তুমি একটা সেফ স্কোরে থাকবে। বোঝা গেল? এবার তুমি 80+ মিনিমাম স্কোর তোমাকে করতেই হবে, মিনিমাম এটা করতেই হবে উইথ অ্যাকুরেসি, যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু বেশি তোমাকে রাখা চলবে না। বোঝা গেল? তোমাকে মিনিমাম 80+ স্কোর করার টার্গেটে রাখতে হবে। এবার দেখো, এই জিকে জায়গাটায় তুমি যদি আসো, জিকেতে তোমাদের সাথে আমি যে কথাটা মেন বলবো, জিকেতে রেলের পরীক্ষায় সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিউমেরিক্যাল সায়েন্স। নিউমেরিক্যাল সায়েন্স, দেখো সায়েন্সের 3টে পোর্শন হয়, একটা হয় ফিজিক্স, একটা হয় কেমিস্ট্রি, আর একটা হয় বায়োলজি, তাই তো? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এবার আমরা যদি কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিই, সেখানে খুব সায়েন্সের থেকে কোশ্চেন্সগুলো খুব বেশি কিন্তু ডিটেলস থেকে তুলে ধরা হয় না, দেওয়া হয় হয়তো কম থাকবে, কিন্তু বাট ম্যাক্সিমাম কোশ্চেন্সই কিন্তু তুমি দেখবে জানাশোনার মধ্যে পেয়ে যাচ্ছ। বাট তুমি রেলের যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে এখানে ফিজিক্সের কোশ্চেন্সটা তোমার উত্তর করতে গেলে পরীক্ষাতে তোমাকে এটা খুব সুন্দর করে ডিটেলস অ্যানালাইসিস করে করে পড়তে হবে, তবেই তুমি সেটা কিন্তু এক্সামে রাইট করতে পারবে। কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সবগুলোর ক্ষেত্রেই একই সিস্টেম। তোমাকে কিন্তু একদম ডিটেলসে, মানে তোমাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেখানে কিচ্ছু বাদ দেওয়া চলবে না, তবেই তোমার এটা পসিবল। এবার দেখো, এই ফিজিক্সের থেকে যে কোশ্চেন্সগুলো দেওয়া হয়, সেখানে নিউমেরিক্যাল সায়েন্স যেটা থাকে, সাপোজ ধরো জুল, কেলভিন, তারপরে জিটি সমান হাফ প্লাস ইউটি প্লাস এফটি স্কোয়ার, এই যে ফর্মুলাগুলো হয়, এই ওরিয়েন্টেড কিন্তু ম্যাথগুলো খুব দেওয়া হয়। তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো, এত ডিগ্রি কোণ করে, ঠিক আছে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তুমি টোটাল ওখানে কতগুলো পিকচার দেখতে পারবে, যেটা তোমার 360 ডিগ্রি বাই থিটা হয়, ঠিক আছে, যত ডিগ্রি কোণ, সেখানে ইভেন নাম্বার হলে -1। তো এই সমস্ত নিউমেরিক্যাল সায়েন্স খুব বেশি কিন্তু যে একদম কঠিন আসবে এমনটা না, জাস্ট তুমি যদি ফর্মুলাগুলোর সাথে নাম্বারিংটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার এই নিউমেরিক্যাল সায়েন্সগুলো খুব ইজি হয়ে আসবে, রাইট? কিন্তু তোমাকে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেল? প্রিলিমস আর মেন্সের কোশ্চেন্সের মধ্যে যে বিরাট ডিফারেন্স এমন না, তোমরা পিওয়াই কিউগুলো দেখো, বুঝতে পারবে, দেখবে প্রায় একই। মেন্সে হয়তো জাস্ট কয়েকটা প্রশ্নকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে রাখে, বাকি ম্যাক্সিমাম তুমি প্রিলিয়ার মেন্সের মধ্যে সেরকম কিছু ডিফারেন্ট খুঁজে পাবে না, দেখবে মোটামুটি একই রকম। কারণ এখানে তো অনেক স্টুডেন্ট বাদ চলে যাচ্ছে, তারপর তো তারা মেন্সে আসছে, এটা বোঝো। প্রিলিমস এক্সামটা তো সবাই দিচ্ছে, যে ভালো পড়াশোনা করছে সেও আসছে, যে পড়াশোনা ঠিকঠাক করছে না সেও আসছে, আর যে হয়তো পড়ছেও না, জাস্ট ফর্ম ফিল আপ করছে, সেও আসছে। তাহলে এখানে কিন্তু অত ফর্ম ফিল আপ দেখে ঘাবড়ানোর কিছু নেই, যে এত ফর্ম ফিল আপ হচ্ছে। ভাই, সবাই স্টুডেন্ট নাও হতে পারে, এমনিও ফর্ম ফিল আপ করে অনেকে, বাট প্রিপারেশন নিয়ে স্টুডেন্ট আসেন সংখ্যায় প্রচুর কম।
তারাই অ্যাপিয়ার করবে এই জায়গাটা যারা মেন্সে এবার আসছে। বোঝা গেল? সুতরাং এখানে ফর্ম ফিল আপ থেকে ঘাবড়ে যেও না, তুমি তোমার মতন প্রিপারেশন ভালো করে করো, দেন তুমি মেন্সে আসো। মেন্সে যখন আসবে তোমার কম্পিটিশান অনেক কমে যায়, কারণ এখানেই তো ফেলে দেয় সবাইকে এই প্রিলিমসে। বোঝা গেল? এবার আমি তোমাদের কিছু বুক লিস্ট শেয়ার করবো। বুক লিস্টে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে তোমরা আমার এই সমস্ত ক্লাসগুলোর ভিডিওস তোমরা নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। আর ক্লাসটা অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের বুক লিস্টটা আমি শেয়ার করছি। দেখো, এই বুক লিস্টের মধ্যে আমি প্রথম তোমাদের যেটা সাজেস্ট করব, এই যে বইটা তোমরা দেখছো, যেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি, যেটা তোমার গ্রুপ ডি লেভেল 1 পোস্ট, তারপর আরপিএফ, এএলপি, আরপিএফের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এই সমস্ত যত পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার পুরো কোশ্চেন্স ব্যাংক এটা বলতে পারো। এটা কিরেন স্যারের পাবলিশড হওয়া বই। এখানে টোটাল অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের সেট আছে, প্রায় বলতে পারো 64, প্রায় 64টা তোমার এখানে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার সেট আছে। আমি তোমাদের একটু সিলেবাসটা দেখাই। এটা দেখো, হিন্দি ভার্সানও হয়, বাংলা ভার্সানও হয়। আমি যেহেতু বাংলায় পরীক্ষা দেবো, আমি বাংলায় এটা কালেক্ট করেছি বইটা। খুব ভালো বই, ঠিক আছে? সলিউশনও করে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ইনক্লুডিং করা আছে অল ওভার এক্সাম, ঠিক আছে? এবার যেহেতু এটা 22 থেকে অনেকে ঘাবড়ে যেতে পারে, কারণ দেখো 2020 সালটা কোভিড ছিল, যে কারণে তখন এক্সামগুলো একটু পিছিয়ে গিয়েছিল, তখন এইরকম টাইমে এগুলো কন্ডাক্ট হয়েছিল, রাইট? তো দেখো, আমি তোমাদের সিলেবাসটা যদি প্রথমে দেখাই, দেখো এখানে কি পাচ্ছ। সলভ পেপার এনটিপিসি, ঠিক আছে, প্রিলিমস এক্সামের। এখানে কি কি আছে দেখো, এখানে আছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি, যেটা তোমার প্রিলিমস এই যে 28/3/2016 হয়েছিল, রাইট? এইরকমভাবে তুমি দেখো টোটাল এখানে 15টা সেট পাচ্ছ, রাইট? সেকেন্ড দেখো, তুমি যেটা পাবে সেখানে হচ্ছে এনটিপিসিরই তুমি যেটা পাবো মেন এক্সামের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা বলছিলাম যে প্রিলিমস আর মেন্সের কোশ্চেন দেখবে বুঝতে পারবে। দেখো, এখানেও প্রায় তোমার 5টা পিওয়াইকিউ দেওয়া রয়েছে এনটিপিসির, রাইট? এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা এএলপি, এই এএলপির কিন্তু তোমার এই যে এএলপি, এই এএলপির দেখো অনেকগুলো সেট দেওয়া আছে পিওয়াইকিউ, 1 2 3 4, তারপর এখানেও তুমি দেখতে পাবে। দেখো, এখানেও রয়েছে এই যখন 5 6 7 8, বুঝতে পারছো, অনেকগুলো রয়েছে। এখানে দেখো, যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, এই গ্রুপ ডির যে পেপার পিওয়াইকিউ, সেই গ্রুপ ডির এতগুলো সেট দেওয়া রয়েছে, রাইট? এখানে দেখো, আরপিএফ অ্যান্ড আরপিএসএফ, যেটা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের 3টে পিওয়াইকিউ দেওয়া রয়েছে, ইনক্লুড আছে এখানে, রাইট? এগুলো সব সলিউশন করা আছে খুব সুন্দরভাবে, আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এএলপি, যেটা টেকনিশিয়ানের মেন এক্সাম হয়েছিল, সেখানে দেখো পিওয়াইকিউ দেওয়া আছে 2টো, রাইট? এখানে দেখো, আরপিএসএফ, যেটা কনস্টেবল এক্সাম হয়েছিল, তার 2টো কোশ্চেন্স দেওয়া আছে, রাইট? এখানে দেখো, আরআরবি এনটিপিসির, এবার দেখো ডেটটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, 2020, যেগুলো তোমার 2022-এর সময় কন্ডাক্ট হয়েছিল, সেই পরীক্ষার পিওয়াইকিউগুলো এখানে দেওয়া আছে। এনটিপিসি সিবিটি 2, অর্থাৎ যেটা মেন এক্সাম ওই 2022-এর, এই দেখো মেনগুলো ওই টাইমে হয়েছিল না 2022-এ, দেখো এগুলো সব ইনক্লুড করা আছে, রাইট? গ্রুপ ডির তোমার এগুলো কি, দেখো পিওয়াইকিউ দেওয়া আছে, যেগুলো 2020-তে সংগঠিত হতে পারেনি বলে 2022-এর সময় হলো। তো এতগুলো তুমি পাচ্ছ, দেখতে পাচ্ছ টোটাল 65টা তোমার পিওয়াইকিউ রয়েছে। আমি তোমাদের একটা যদি সেট দেখাই, তোমরা হয়তো বুঝতে পারবে। এই দেখো, তোমাদের এই সেটটা আমি জাস্ট একবার দেখাই। এই যে দেখো, নন টেকনিক্যাল, এই যে দেখো, আরআরবি নন টেকনিক্যাল, এই যে পপুলার ক্যাটাগরি এনটিপিসি, রাইট? এবার দেখো, এখানে গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি, যেটা প্রিলি এক্সাম প্রথমে যেটা ছিল, সেটার এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তুমি এইভাবে টেস্টও দিতে পারবে, সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবে, সমস্ত সুযোগ সুবিধা এই বইটার মধ্যে রয়েছে, রাইট? আমার এই সেটে যেমন 86% মার্কস উঠেছিল। দেখো, তোমাদের দেখাবো, এখানে এই সমস্ত কোশ্চেন্সগুলো পাবে, পাই চার্টের অঙ্ক দেওয়া হয়, এই সমস্ত কোশ্চেন্সগুলো পাবে। খুব সুন্দর বই এটা, রাইট? সমস্ত পিওয়াইকিউগুলো ইনক্লুড রয়েছে। এখানে দেখো আনসার কি রয়েছে, এবং অ্যান্সার কির পর তুমি এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের সমাধান এবং তার সাথে ডিটেলস অ্যানালাইসিস, দেখতে পাচ্ছ? এই যে রাওলা টাইম রিলেটেড সমস্ত কিছু রয়েছে। এখানে দেখো থর মরুভূমি, এই যে সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ। তো এই বইটা তুমি মার্কেটে পেয়ে যাবে। এটা কিরণ স্যারের পাবলিশড বই, খুব সুন্দর বই। আর যারা যারা
আর্টস সেকশন বলো, সায়েন্স সেকশন বলো, তার পাশাপাশি স্ট্যাটিক জিকে, আমাদের কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স, এই সমস্ত জিনিসগুলো প্রপার একদম বেসিক টু অ্যাডভান্স ওয়েতে উইথ এমসিকিউ, পিওয়াইকিউ, এমসিকিউ সমস্ত কিছু ক্লিয়ার করবে, তাদের জন্য বলবো এই বইটা খুব ভালো বই। এটা আমি নিজেও পড়ি। দেখো এই রেলওয়ে চ্যালেঞ্জার, ঠিক আছে, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এই রেলওয়ে চ্যালেঞ্জার বইটা খুব ভালো বই, ছায়া প্রকাশনী, রাইট? তো তোমরা এই বইটা কালেক্ট করতে পারো। এখানে কি পাচ্ছ এই বইটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই বইটাই তুমি পাচ্ছ, দেখো এইগুলো সব তোমার দেওয়া আছে, তুমি কিভাবে কোন পরীক্ষাটায় কত টাইম, কত নাম্বার থেকে কোন কোন সাবজেক্টে দেওয়া হয়, কি কি স্টেপ, সমস্ত কিছু দেওয়া আছে। এই দেখো এটা হচ্ছে সূচিপত্র। কি কি আছে? সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিক জিকে, এটাকে দুটো পোর্শনে ভাগ করা আছে, একটা জেনারেল নলেজ আর একটা হচ্ছে তোমার আর্ট অ্যান্ড কালচার, রাইট? তার এগেনস্টে পিওয়াইকিউ, এমসিকিউ, সম্ভাব্য প্রশ্ন, সমস্ত কিছু ইনক্লুড আছে। এই যে কলা, সাহিত্য, সংস্কৃতি, দেন হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা তোমার এনভায়রনমেন্ট, তারপর তোমার স্পোর্টস, রাষ্ট্রসংঘ, তারপর কম্পিউটার রিলেটেড, এই সমস্তগুলো তোমরা এখানে কাভার আপ করছো। মানে তোমার ওভারঅল জেনারেল স্টাডিজ, জিএস পুরো কাভার আপ হয়ে যাবে এখান থেকে, রাইট? খুব সুন্দর বইটা। আর রিভাইজ দেওয়ার জন্য পারফেক্ট, কারণ যখন তুমি সাল পড়বে না, আমি দেখাচ্ছি, সেই সালগুলোই পরপর দেওয়া থাকবে। তুমি ধরো আন্দামান নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, এইভাবে ধরো ভারত শ্রীলঙ্কাকে পক প্রণালী, তো পর পর সব দেওয়া থাকবে, রাইট? ম্যাথসের দেখো খুব সুন্দর সিলেবাসগুলো আছে, একদম রেলের সিলেবাসগুলো সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ 22 পর্যন্ত। এখানে দেখো রিজনিংয়ে দেওয়া আছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো ইনক্লুডিং করা আছে, রাইট? এবার তোমাদেরকে আমি জাস্ট একটা স্লট দেখাই। তুমি যদি প্রথম জায়গাটায় আসো, যেখানে দেখো সাধারণ জ্ঞানে প্রথমেই পাচ্ছ দেশ, সাপোজ ভারত, তার রাজধানী নিউ দিল্লি, মুদ্রার নাম ইন্ডিয়ান রুপি। এখানে ধরো সংসদ, যেমন রাজ্যসভা, লোকসভা, জাতীয় প্রতীক কি, অশোক স্তম্ভ, এইভাবে ওভারঅল যেগুলো কান্ট্রিগুলো রয়েছে তার এগুলো তুমি পেয়ে যাচ্ছ। তারপর তুমি দেখো এখান থেকে, যেটা তোমাদের বলছিলাম, যে যে সমস্ত রেড ক্লিপ লাইন, যেমন ভারত পাকিস্তান পৃথক করেছে, ম্যাকমোহন লাইন ভারত চীনকে পৃথক করেছে, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানকে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনকে, দেখতে পাচ্ছ ওভারঅল সব ইনক্লুড করা আছে। এখানে তুমি যখন পূর্ব নাম আসছো এবং বর্তমান নাম কি, যেমন ভারতের পূর্বে নাম ছিল জম্মুদ্বীপ, এখন ভারতবর্ষ, দক্ষিণ ভারতে যেমন ছিল আগে দাক্ষিণাত্য বা দক্ষিণাপথ, এগুলো দেওয়া হয়। তারপর নিকনেম। এই বইটা খুব ভালো বই, তোমরা ম্যাথ, রিজনিং সমস্ত কিছু ডিটেলস অ্যানালাইসিস করা আছে। হিস্ট্রি, জিওগ্রাফিগুলোও খুব সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে, তোমরা এটা কালেক্ট করতে পারো। আর পরীক্ষাটাকে ভালো করে দেওয়ার টার্গেট করো, তার জন্য সিলেবাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট? এই সিলেবাসটা তুমি যদি ঠিকঠাক কাভার আপ করে দাও, তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না। এখন থেকে যদি ঠিকঠাক প্রপার হয়তো প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমি আমার চ্যানেলে ম্যাথামেটিক্স, রিজনিং, এই সমস্ত এনটিপিসি বলো, রেলওয়ে বলো, আরপিএফ, তারপরে স্টেট ওরিয়েন্টেড এক্সামগুলো, এগুলো সমস্ত ম্যাথ, রিজনিং আমি প্র্যাকটিস করাই, ক্লাসও দিই। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তোমাদের এনটিপিসি 2024 আপকামিং এক্সামের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশনস করো এবং নিজের লক্ষ্য পূরণ নিজে করো, খুব ভালোভাবে করো, এবং সাকসেস তোমাকে পেতেই হবে, সেইভাবেই প্রিপারেশনটা করো। বোঝা গেল? স্টুডেন্ট অনেক হয়, অনেক রকম স্টুডেন্ট পরীক্ষা দেয়, অনেকভাবে স্টুডেন্টরা নিজেদের মতো নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করছে। তুমি তোমার মতন স্ট্র্যাটেজি করো, দেন তুমি পড়াশুনো করো। এক্সাম যখন আসবে তখনকে তুমি পুরো রেডি মুভ হয়ে থাকো, তার আগের থেকে রেডি মুভ হয়ে থাকো। প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, এ সমস্তগুলো প্র্যাকটিস করো, রাইট? তো খুব ভালো হবে তোমাদের এক্সাম, ভালো করে প্রিপারেশন এখন থেকে লেগে পড়ো, খুব ভালোভাবে এক্সাম হবে তোমাদের এবং তোমার সফলতা জীবনে আসবেই। ভালো থেকো, টাটা।